Albert Einstein's theory of general relativity completely changed the notion of the universe. আজকে ভিডিওটি শুরু করার আগে আমি 16 বছর বয়সী একটি ছেলের কথা শোনাবো। 1894 সালে লাস্ট বেঞ্চে বসা একজন ছেলে, বর্তমান সময়ে আমরা যাকে ব্যাক বেঞ্চার বলে উল্লেখ করে থাকি। তবে এই ছেলেই যে একদিন গ্রাউন্ড ব্রেকিং থিওরি বানিয়ে সকল বিজ্ঞানীদের রাতের ঘুম হারাম করে দিবে তা কে জানতো? হ্যাঁ, আমি বলছি আলবার্ট হারম্যান আইনস্টাইনের কথা, যে তার শিক্ষককে একদিন প্রশ্ন করতে গেলে শিক্ষক তাকে ক্লাস থেকে বের করে দেয়। সে সময় তার প্রশ্ন ছিল, কেউ যদি লাইটের স্পিডে ভ্রমণ করতে পারে তাহলে পৃথিবী আসলে দেখতে কেমন হবে? এবং এখান থেকে জন্ম নেয় থিওরি অফ রিলেটিভিটি। হে, কি অবস্থা সবার? আজকে আমরা কথা বলবো থিওরি অফ রিলেটিভিটি নিয়ে, যাকে বাংলাতে আমরা আপেক্ষিক তত্ত্ব নামে চিনি। আপেক্ষিক সময় মানুষকে অপেক্ষা করায়, কিন্তু সময় কখনো নিজে অপেক্ষা করে না। থিওরি অফ রিলেটিভিটিকে বিজ্ঞানী আইনস্টাইন দুই ভাগে ভাগ করেন, যার একটি হলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অ্যান্ড অন্যটি ছিল জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। এর মধ্যে যেটি জেনারেল বা সাধারণ আপেক্ষিকতা, এটা বুঝতে হলে তোমাকে আগে অসাধারণ হতে হবে। প্রথম আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে জানি। এটা জানার আগে প্রথমে আমরা রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো কি এই বিষয়টি বুঝি। মনে করো তোমার কলেজ তোমার বাসা থেকে 10 কিলোমিটার দূরে, আর তোমার ফ্রেন্ডের বাসা থেকে 15 কিলোমিটার দূরে। এই যে তোমার কলেজের দূরত্ব, যা সাপেক্ষে মানে তোমার এবং তোমার ফ্রেন্ডের বাসার সাপেক্ষে নির্ণয় করা হলো, এটি প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ কোনো বস্তু বা বিন্দু সাপেক্ষে অপর একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, এটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। এখন আমাদের ব্রহ্মাণ্ডে দুই ধরনের রেফারেন্স ফ্রেম আছে। একটা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ যাদের অবস্থান সময়ের সাথে সাথে সমান হারে পরিবর্তন হয়। আর অপরটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা অজড় প্রসঙ্গ কাঠামো। এটা তো বুঝতেই পারছো, যাদের সময়ের সাথে অবস্থার পরিবর্তন ঘটে, তবে ভিন্ন ভিন্ন হারে। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে কোনো বস্তুর গতি সবসময় নির্দিষ্ট সময় পর পরিবর্তন হয়, মানে এখানে তার বেগ কনস্ট্যান্ট বা ধ্রুবক। যেমন পৃথিবী সূর্যের চারদিকে একটা নির্দিষ্ট সময় নিয়ে তার অক্ষের মধ্যে চক্কর কাটে, এখানে পৃথিবীর বেগ একটি কনস্ট্যান্ট। অপরদিকে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে কোনো বস্তুর বেগ নির্দিষ্ট থাকে না, যেমন রাস্তায় চলা কোনো গাড়ির বেগ। আর এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এটা কাজ করে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে, অর্থাৎ জড় প্রসঙ্গ কাঠামোতে। বিজ্ঞানী নিউটনের মতে সময় এবং স্থান হচ্ছে পরম, মানে আমাদের এখানে যে সময়, মহাবিশ্বের যে কোনো জায়গায় সময় একই। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন বলেছিল সময় এবং স্থান সবই আপেক্ষিক। ব্যাপারটা বুঝি। মনে করো তুমি এবং তোমার দুইজন বন্ধু গাড়ি করে কোথায় ঘুরতে যাচ্ছ, আর যে গাড়িতে করে যাচ্ছ সেটার বেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। এখন গাড়ির মধ্যে থাকা তুমি তোমার বন্ধুদের সাপেক্ষে স্থির আছো, মানে সিটের মধ্যে তুমি তোমার বন্ধুদের দৃষ্টিতে স্থির আছো। তেমনি আবার তোমার সাপেক্ষে তোমার বন্ধুগুলো গাড়ির মধ্যে প্রত্যেকেই স্থির আছে। এখন মনে করো রাস্তার পাশে একজন লোক বসে আছে। এখন সে যদি তোমাকে দেখে তাহলে তার কাছে কি মনে হবে? ইটস অবভিয়াস যে তার কাছে মনে হবে তোমরা 80 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে ছুটে যাচ্ছ, মানে রাস্তার বসে থাকা লোকটির সাপেক্ষে তোমার বেগ 80 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু তোমার বন্ধুদের সাপেক্ষে তুমি স্থির। এখন মনে করো ঠিক আরেকটা গাড়ি বিপরীত দিক দিয়ে তোমাদের দিকে আসছে, যারও গতিবেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। এখন যেহেতু তোমার গাড়ির বেগ 80 কিলোমিটার প্রতি ঘন্টা, তোমার কাছে মনে হবে ঠিক তোমার সামনের গাড়িটা তোমার দিকে 160 কিলোমিটার পার আওয়ার বেগে এগিয়ে আসছে, কারণ তুমিও তার দিকে 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছ এবং সেও তোমার কাছে 80 কিলোমিটার পার বেগেই আসছে। আর এখানে 80 মিলে 160। সো আমরা এখান থেকে বুঝতে পারি বেগ ও অবস্থান উভয় আপেক্ষিক। এখন আমরা দেখব যে সময় কিভাবে আপেক্ষিক হয়। মাইকেলসন মরলি একটা পরীক্ষা করে, যেটা হচ্ছে একটা বিখ্যাত পরীক্ষা নামে পরিচিত। মাইকেলসনের পরীক্ষা থেকে এটা প্রমাণিত হয় যে আলো বা লাইটের স্পিড আমাদের মহাবিশ্বের সব থেকে দ্রুত ট্রাভেল করতে পারে। মানে আলোর চেয়ে বেশি স্পিডে কোনো বস্তু এই মহাবিশ্বে ট্রাভেল করতে পারবে না,
কারণ নেচার আমাদের এটা করতেও দিবে না। সাথে এটাও বলা হয়েছে আলোর গতি সবসময় একই থাকে, এর গতি কখনো কোনো কিছু কারণে পরিবর্তন হয় না, এটা অলওয়েজ সেম, কখনো বাড়েও না আবার কখনো কমেও না। পরে বিজ্ঞানী আইনস্টাইন একটা পরীক্ষা করে, এক প্রকার ইমাজিন এক্সপেরিমেন্ট বলতে পারো। তিনি ভাবে যে যদি কোনো মহাকাশযানকে আলোর গতিতে পাঠানো হয় আর তার সামনে যদি কোনো লাইট বা আলো লাগানো হয় তাহলে কি হবে। যেহেতু মহাকাশযান আলো গতিতে ট্রাভেল করতেছে আবার লাইটটাও আলো গতিতে ট্রাভেল করতেছে, তাহলে তো এখন হওয়া উচিত যে ওইটার যে বেগ, লাইটের যে বেগ, ওইটার তো এখন আলোর বেগে দ্বিগুণ হওয়ার উচিত। যেটা পূর্বে ছিল সেটা দ্বিগুণ হওয়ার উচিত, কারণ মহাকাশযানও আলোর বেগে চলছে, লাইট তো এমনিতেই আলোর বেগেই চলছে। কিন্তু এমন তো কখনোই হয় না, কারণ আলোর গতি কখনো পরিবর্তন হয় না। আমরা এটা মাইকেলসন মৌলিক পরীক্ষা থেকেই বুঝতে পারছি। তো এখন এই সমস্যার সমাধানটা কিভাবে হয়? বিজ্ঞানী আইনস্টাইন বলেন যে ওই সময় আলোর গতি দ্বিগুণ হবে না, বরং ওই সময় ওই বস্তুর যে টাইম ওইটা স্লো হয়ে যাবে। এ থেকে তিনি প্রমাণ করেন যে সময় অ্যাবসলিউট না, সময় হচ্ছে রিলেটিভ। মনে করো তুমি আলোর গতি কাছাকাছি সম্পূর্ণ একটা মহাকাশযান দিয়ে মহাকাশ ভ্রমণ করতে গেছো। এখন ধরো তোমার একজন টুইন ব্রাদার আছে যার বয়স হচ্ছে 25, মানে তোমার বয়সও 25। এখন তুমি যদি মহাকাশে 2 বছর কাটানোর পর পৃথিবীতে আসো, মানে তোমার মহাকাশযান করে আলোর বেগে 2 বছর কাটিয়ে আসার পর এখন তুমি পৃথিবীতে আসলে দেখবে তোমার ভাইয়ের বয়স, যাকে তুমি 25 বছর রেখে গেছো, তার বয়স এখন হচ্ছে 50 বছর। মানে তোমার 2 বছর আলো গতিতে কাটানোর ফলে তোমার কাছে সময় দীর্ঘ হয়ে গেছে। যেখানে তুমি কাটিয়েছো 2 বছর, কিন্তু পৃথিবীতে কেটে গেছে প্রায় 25 বছর। এটাই সময়ের আপেক্ষিকতা। আর আইনস্টাইন এইভাবে প্রমাণ করেন যে টাইম ইজ রিলেটিভ। এখন আসে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে। আইনস্টাইন তার এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে সন্তুষ্ট ছিলেন না। কীভাবে মানুষদের রাতের ঘুম আবারও হারাম করা যায় এটা নিয়ে তিনি ভাবছিলেন। তিনি এটা দেখতে পারছিলেন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির মধ্যে সময় এবং বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তবে গ্রেভিটির সাথে কোনো কাইন্ড অফ রিলেশন ছিল না। তাই তিনি এটা দেখতে চেয়েছিলেন যে গ্রেভিটি বা মহাকর্ষ সময়ের উপর প্রভাব ফেলে। এর আগে আমরা বুঝি যে গ্রেভিটি কি। আচ্ছা বলুন তো, সূর্যের চারদিকে পৃথিবী কেন ঘোরে? খুবই সিম্পল, গ্রেভিটির কারণে। বাট আইনস্টাইন এটা বলেন যে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে কারণ পৃথিবীর অরবিটে সূর্যের ভরের কারণে একটা ব্যান্ড বা কার্ভ সৃষ্টি হয়েছে, অ্যান্ড এই কার্ভটাই হচ্ছে স্পেস টাইম। আর যে ব্যান্ড সৃষ্টি করে সেই ব্যান্ডে হলো গ্রেভিটি। ভর যত বেশি হবে সেই কার্ভের মধ্যে তত বেশি ব্যান্ড হবে আর তত বেশি খাদের সৃষ্টি করবে, এটা তো আমরা বুঝি। আর যত বেশি খাদ সৃষ্টি করবে তার গ্রেভিটিও তত বেশি হবে। যেমন সূর্যের গ্রেভিটি পৃথিবী থেকে বেশি, আবার চাঁদের গ্রেভিটি পৃথিবী থেকে কম। যেহেতু গ্রেভিটি মানে হচ্ছে স্পেস টাইমের ব্যান্ড, যত বেশি গ্রেভিটি হবে ওই স্থানের সময় তত বেশি দৃঢ় হবে। মানে যে বস্তু বা গ্রহের ভার বেশি সেখানে সময় ধীরে চলে। আমাদের মহাকাশে সবচেয়ে বেশি ভর বিশিষ্ট বস্তু হচ্ছে ব্ল্যাক হোল, যেখানে আলো গেলেও তার গ্রেভিটি বেদ করে বের হয়ে আসতে পারে না। আর আমরা জানি আলো সবসময় সরলরেখা চলে, কিন্তু গ্রেভিটির কারণে আলো রেখারও বেগে যাওয়ার প্রবণতা দেখা যায়। বিজ্ঞানী আইনস্টাইন এর থিওরি অফ রিলেটিভিটি থেকে আলোর সাথে এনার্জি এবং ভরের একটা যুগান্তকারী ইকুয়েশন আবিষ্কার করেন, যা ছিল E=mc², যেখানে E হচ্ছে এনার্জি, M হচ্ছে বস্তুর ভর, C হচ্ছে বেগ অর্থাৎ আলোর বেগ। এই সূত্রটি দিয়ে ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। নিউক্লিয়ার বোমাতে ভর থেকে শক্তি রূপান্তর করা হয়েছিল, যেখানে প্রচণ্ড তাপ, আলো এবং শক্তি হিরোশিমা ও নাগাসাকি শহর ধ্বংস করে দিয়েছিল। শক্তি রূপান্তর এই পদ্ধতি শুধু বোমাতে নয়, নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করা হয়। সরাসরি তাপশক্তি তৈরি হলেও সেই তাপকে ব্যবহার করে বাষ্প এবং বাষ্পকে ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে সেই টারবাইন দিয়ে জেনারেটরে বিদ্যুৎ তৈরি করা হয়। আশা করি তোমরা আপেক্ষিক তত্ত্ব সম্পর্কে হালকা কিছু হলেও ধারণা পেয়েছো, এবং আমরা আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করি তোমাদের প্রত্যেকের কাছে এই ভিডিওটি ভালো লাগবে।